স্বাগত 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে, সাথে আছি শাফাতুল করিম। আমি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলে করোনায় সেবা পেয়েছে জনগণ, দলীয় কার্যক্রম শুরু করার তাগিদ। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট, সামরিক হাসপাতালে রেমডেসিভির প্রয়োগ। এমসি কলেজে ধর্ষণ মামলায় রিমান্ড শেষে 3 আসামি আদালতে, 2 আসামির ডিএনএ নমুনা সংগ্রহ। অর্ধশত তরুণী পাচারে অভিযুক্ত প্রতীক জেরিন চক্র মালয়েশিয়ায় চাকরির কথা বলে ভারতে পাচার। এবং বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ শুরু, সালাউদ্দিনকে মানিকের চ্যালেঞ্জ, ভোটে ফিরেছেন বাদল রায়। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই করোনায় দেশের মানুষ সেবা পেয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি আরও বলেন, অন্য কোনো দল ক্ষমতায় থাকলে এই করোনাকালে মানুষ এমন সেবা পেত না। করোনায় 61 জেলায় 522 জন নেতাকর্মী মারা গেছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, করোনায় এত বড় ত্যাগ আর কোনো দল করেনি। অথচ তারপরও মানুষের পাশে না দাঁড়িয়ে অন্য রাজনৈতিক দলগুলো শুধুই সরকারের সমালোচনায় মুখর ছিল। খাদ্যের সংকট যেন না হয় সে চেষ্টা ছিল সরকারের, তাই ফসল উৎপাদন অব্যাহত ছিল। এ সময়ে খাদ্যের ঘাটতিও হয়নি বলে জানান প্রধানমন্ত্রী। চিকিৎসার ক্ষেত্রে সরকারের সার্বক্ষণিক নজর ছিল, সবার সম্মিলিত চেষ্টার ফলেই করোনাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। সাংগঠনিক কার্যক্রম আস্তে আস্তে শুরু করার তাগিদ দেন শেখ হাসিনা। সাধারণত 2 মাস পর পর সভা করা হলেও এবার করোনার কারণে 7 মাস পর সভা হলো। মানুষের আস্থাই আওয়ামী লীগের একমাত্র সম্বল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মানুষের পাশে আছে, থাকবে। করোনার কারণে অনেক দেশে প্রবৃদ্ধি নিম্নগামী হলেও সরকারের ঐকান্তিক চেষ্টার ফলে বাংলাদেশের প্রবৃদ্ধি 5.6 ভাগ আছে, যা আরও বাড়বে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রেখে দেশের সামগ্রিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাকে এখনও অক্সিজেন দেয়া লাগছে না। চিকিৎসকের পরামর্শে তাকে অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভিরের প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন। আগামী কয়েকদিন ওয়াল্টার রিড হাসপাতালে থেকেই দায়িত্ব পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট, জানিয়েছে হোয়াইট হাউস। গতকাল জ্বর অনুভব করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটনের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সম্মিলিত সামরিক হাসপাতাল। এর আগে তার এবং মেলানিয়ার করোনা শনাক্তের কথা এক টুইট বার্তায় জানান 74 বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট। হাসপাতাল যাওয়ার জন্য নিজ পায়ে হেঁটে হেলিকপ্টারে ওঠেন ট্রাম্প, তবে এ সময় তিনি মাস্ক পরেছিলেন, যা বেশ বিরল। হাসপাতালে তৈরি করা একটি বিশেষ দপ্তর থেকে প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন ট্রাম্প। বর্তমানে করোনাজনিত বিভিন্ন উপসর্গে ভুগছেন তিনি, তবে তা গুরুতর নয় বলছেন চিকিৎসকরা। ট্রাম্প নিজেও জানান, হাসপাতালে ভালো আছেন তিনি, বিশেষজ্ঞের পরামর্শে চলছে চিকিৎসা। প্রেসিডেন্ট ট্রাম্প যে ওষুধ নিচ্ছেন তা এখনও পরীক্ষার চূড়ান্ত ধাপে রয়েছে। শতভাগ কার্যকর না হলেও কোভিড আক্রান্তদের সুস্থতায় কিছুটা আশার আলো দেখিয়েছে এই ওষুধ। প্রেসিডেন্টের যেহেতু মৃদু উপসর্গ রয়েছে, কাজেই তার সুস্থতার বিষয়ে আশাবাদী চিকিৎসকরা। বয়স ও ওজনের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় অতিরিক্ত স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। সিডিসির হিসাবে 74 বছর বয়সী করোনা আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তিতে ঝুঁকি 5 গুণ বেশি। আর জুনে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্পের ওজন 244 পাউন্ড, যা ঝুঁকি স্বাভাবিকের 3 গুণ বাড়িয়ে দেয়। সম্প্রতি ট্রাম্পের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রক্তচাপ কিছুটা ঊর্ধ্বমুখী ছিল বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক, তবে অন্য কোনো জটিলতার কথা জানা যায়নি। ট্রাম্পের তুলনায় তার স্ত্রী মেলানিয়ার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্তের খবরে মার্কিন শেয়ার বাজারে ধস নেমেছে। প্রভাব পড়েছে এশিয়া সহ বিশ্বের অন্যান্য শেয়ার বাজারেও। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ঝুঁকিতে পড়ায় আগামীতে তিনি আবার নির্বাচিত হবেন নাকি সে বিষয়ে শঙ্কায় আছেন বিনিয়োগকারীরা। শুক্রবার মার্কিন শেয়ার বাজারে প্রধান 3টি সূচকের মধ্যে ডাও জোন্স সূচকটি কমেছে 134 পয়েন্ট, S&P 500 কমেছে 32.36 পয়েন্ট এবং নাসডাক কমেছে প্রায় 250 পয়েন্ট। এ সপ্তাহে লেনদেন শুরু হলে সূচকগুলোর আরও পতন হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন মার্কিন পুঁজিবাজার বিশ্লেষকরা। সৌদি এয়ারলাইন্সের রিটার্ন টিকিট কাটা থাকলেও করোনায় দেশে আটকা পড়া 300 প্রবাসীকে আজ টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। তবে যাদের ভিসার মেয়াদ শেষের দিকে এমন অনেকেই এখনও টোকেন পাননি। এ অবস্থায় সৌদি যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এদিকে ভিসার মেয়াদ দ্রুত শেষ হতে যাওয়া প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টোকেন ও টিকিট দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। রাজধানীর কারওয়ান বাজারে সকাল 9টা থেকে শুরু হয়েছে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রি। আগে টিকিট কেটে রাখা ডি এবং ই সিরিয়ালধারীদেরকেই নতুন টিকিট দেওয়া হচ্ছে। এছাড়া আগে সিরিয়াল থাকলেও যারা নিতে পারেননি তাদেরকেও দেওয়া হচ্ছে টিকিট। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে এখনও যারা টিকিট পাননি তাদের জন্য রোববার থেকে নতুন টোকেন ছাড়া হবে। প্রতিদিন 400 জনকে দেওয়া হবে টোকেন। যাদের ভিসা ও ইকামার মেয়াদ শেষের দিকে তাদের টিকিটে অগ্রাধিকার দেওয়া হবে। একই অবস্থা মতিঝিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কার্যালয়ে। এই মাসের মধ্যে যদি না তাহলে আর কোম্পানি আমাদেরকে আর রেন্টের যে ব্যাপারটা ওটা বাড়াবে না। টোকেন পাইছি আজকে প্রায় 14 দিন হয়ে গেছে। আমার ভিসার মেয়াদ এই চলতি মাসের 10 তারিখ পর্যন্ত শেষ। এখন কবে এটা টোকেন দিবে বা টিকিট দিবে এটা তো আমরা আদৌ জানি না। যে করোনা টেস্টটা করতে আছে তো যখন আমার আজকে ফ্লাইট, তো আজকে যদি ওরা যদি করোনা টেস্ট দেয় তাহলে আমরা কিভাবে যাইতে পারি? সৌদি প্রবাসীদের রিটার্ন টিকিট দেওয়ার বিষয়ে আরও জানাতে এবার কারওয়ান বাজার থেকে যুক্ত হবেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, এই টিকিট টোকেন নিয়ে নানা ভোগান্তির অভিযোগ কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছিল। আজকে সকাল 9টা থেকে টিকিট বিতরণের পরিস্থিতির খবর জানাবেন। আরেকটি বিষয় হচ্ছে অনেকেরই ভিসার মেয়াদ 10 সেপ্টেম্বর পর্যন্ত 10 অক্টোবরে শেষ হয়ে যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি বলছে কর্তৃপক্ষ? আপনাকে আগে যেমনটি আমি জানাচ্ছিলাম যে যেসব যাত্রীর আসলে রিটার্ন টিকিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ করোনাকালে দেশে এসে রিটার্ন টিকিট যাদের ছিল জুন, জুলাই বা অগাস্টের দিকে, অর্থাৎ তাদেরকে নতুন করে টিকিট ইস্যু করা হচ্ছে। এই ইস্যু করার জন্য কিন্তু কাউকে কোনো টাকা দিতে হচ্ছে না। সো একবার যারা টোকেন পেয়েছেন এবং আজকে যারা টিকিট পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন তাদের কিন্তু তেমন কোনো ভোগান্তি আমাদের চোখে পড়ছে না, কারণ তারা ভেতরে ঢোকার পর লাইন অনুযায়ী লাইনে দাঁড়িয়ে নির্ধারিত নিয়ম মেনেই কিন্তু তারা টিকিটগুলো সংগ্রহ করছেন। এবং আজকে কিন্তু ডি এবং ই সিরিয়ালের 100 করে অর্থাৎ 200 টিকিট আজকে দেয়া হচ্ছে। এবং এছাড়া এর আগে যারা টোকেন পেয়েছেন কিন্তু বিভিন্ন কারণে আসতে পারেননি, তাদের মধ্যেও 100 জনকে অর্থাৎ মোট 300 জনকে কিন্তু এখানে টিকিট দেওয়া হচ্ছে। আর যে বিষয়টি আপনি বলছিলেন যে অনেকেই আছেন যাদের ভিসার মেয়াদ 10 সেপ্টেম্বর শেষ হয়ে যাবে, তাদের ক্ষেত্রে করণীয়। তো ভিসার মেয়াদ যাদের 10 সেপ্টেম্বর শেষ হয়ে যাবে এমন অনেকেই আছেন যারা এখনও টোকেনই পাননি। তো সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে তাদেরকে 4 তারিখে টোকেন দেওয়া হবে। 4 তারিখে টোকেন দেওয়ার পর তাদের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে মীমাংসা করার কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আর এর পাশাপাশি আমি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কথা আপনাকে জানাতে চাই, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু যাদের ভিসার মেয়াদ আগামী 2 দিনের মধ্যে শেষ হচ্ছে তাদেরকে কিন্তু তারা টোকেন ছাড়াই সরাসরি টিকিট দেওয়ার ব্যবস্থা করছে। এছাড়া নারী গৃহকর্মী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো টোকেনের প্রয়োজন পড়ছে না। তো আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছিলাম, তার কাছে জানতে চেয়েছিলাম যে এখন যাদেরকে টোকেন দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া মেনটেন করা হচ্ছে। তো তিনি আমাদেরকে বলেছেন 1 সেপ্টেম্বর থেকে টোকেনের ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে এবং যারা এখন আসলে খুব অল্প সময়ের মধ্যে যাদের ভিসা এবং ইকামার মেয়াদ শেষ হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু টিকিট দেওয়ার বিষয়ে এই বাধ্যবাধকতাগুলো অনুসরণ করা হচ্ছে না, তাদেরকে সরাসরি টিকিট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সৌদি আরবের রিটার্ন টিকিট প্রাপ্তির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। এদিকে রিটার্ন টিকিটের ভিত্তিতে এতদিন প্রবাসীদের টিকিট দেওয়া হলেও গত 1 অক্টোবর থেকে টোকেনের ভিত্তিতে দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির সহকারী ব্যবস্থাপক জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, যাদের ভিসার মেয়াদ কম তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে। এছাড়া নারী কর্মীরা টোকেন ছাড়াই টিকিট পাচ্ছেন। যারা টোকেন নাই, যদি আমাদের সময় থাকে তাহলে আমরা কাজ করব, না হলে আমরা আগামী দিনের টোকেন দিয়ে দিব, তারা ওইভাবে ধারাবাহিকভাবে আসবে। সিঙ্গাপুর, মাস্কাট,
দুবাই, আবুধাবি এগুলা আমরা টোকেন ছাড়া ঢুকাইতেছি। এবং কোনো মহিলা যদি আসে, মহিলারা যদি যাত্রী হন নিজেরা যদি আসেন, তাদের কোনো টোকেনের প্রয়োজন নাই। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের মামলায় 5 দিনের রিমান্ড শেষে অন্যতম আসামি শাহ মাহবুবুর রনি, আইনুদ্দিন ও রাজনকে আদালতে তোলা হয়েছে। দুপুর 1টায় কড়া নিরাপত্তায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে তোলা হয় তাদের। এদিকে ধর্ষণের ঘটনায় 2 আসামি তারেক আহমদ ও মাহফুজুর রহমান মাসুমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তারেক ও মাহফুজুরের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়। এর আগে বৃহস্পতিবার মামলার আসামি সাইফুর, অর্জুন, রবিউল, রনি, রাজন ও আইনুদ্দিনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। 25 সেপ্টেম্বর রাতে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ বিষয়ে আরও জানাতে এবার সিলেট থেকে যুক্ত হবেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, আসামিদেরকে তো আদালতে তোলা হয়েছে, তো সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনারা অবগত আছেন, এই যে সিলেটের এমসি কলেজের ধর্ষণ মামলা, এই মামলায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করতে পেরেছিল পুলিশ এবং 8 জনেরই কিন্তু 5 দিনের করে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। প্রথম দফায় গতকাল 3 জন রিমান্ড শেষে 164 ধারা জবানবন্দি দিয়েছেন। আজকে দুপুর 1টা নাগাদ আদালতে নিয়ে আসা হয় শাহ মাহবুবুর রনি, আনা হয় রাজন এবং আইনুদ্দিনকে। তাদেরকে 1টা নাগাদ আসলে তোলা হয়েছিল আদালতে। আমাদের এখানকার যিনি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন, ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন জিয়াদুর রহমান, ওনার আদালতে তোলা হলে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে এই 3 জন আসামির জবানবন্দি রেকর্ড করবেন 3 জন ম্যাজিস্ট্রেট। এর মধ্যে রয়েছেন জিয়াদুর রহমান, বিচারক এম সাইফুর রহমান এবং বিচারক শারমিন খানম। এই 3 জনই আসলে তাদের জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে। থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একজনকে আসামি করে মামলা করেন নির্যাতিতার মা। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে। পুলিশ জানায় 29 সেপ্টেম্বর রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে বাসায় এনে ধর্ষণ করে রাকিব হোসেন মিজু। পরের দিন কিশোরীকে বাসা থেকে তাড়িয়ে দেয় মিজু। ধর্ষণের বিষয়টি পরিবারকে জানায় নির্যাতিতা কিশোরী। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। রাকিব মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং ছাত্রলীগের পীযূষ গ্রুপের সক্রিয় সদস্য। এদিকে রাজধানীর কামরাঙ্গীর চরে নিজ বাড়িতে গৃহবধূ সেলিনা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাবার দ্বিতীয় বিয়ে মানতে না পেরেই প্রবাসী ছেলে ভাড়াটে খুনি দিয়ে এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা স্বজনদের। তবে পুলিশ বলছেন বিভিন্ন দিক মাথায় রেখেই কাজ চলছে, শিগগিরই হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে। রাজধানীর কামরাঙ্গীচরের 4তলা এই বাড়ির 2 তলায় স্বামীর সঙ্গে থাকতেন সেলিনা বেগম। তার স্বামী ওবায়দুল্লাহর দাবি, শুক্রবার রাত 8টার দিকে তিনি বাড়িতে ছিলেন না। এই সুযোগে মুখোশধারী 2 জন ব্যক্তি ফ্ল্যাটে ঢুকে সেলিনাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের স্বজনরা টের পেয়ে ঢাকা মেডিকেলে নেয়ার পথেই মৃত্যু হয় সেলিনার। তার শরীরের বিভিন্ন জায়গায় 5-6টি জখমের চিহ্ন পাওয়া গেছে। 2 জন আসছিল, 2 জনের সাথে একজনকে সে নিছে, আর একজন ওই আপনার মতো মুখোশ পরা অবস্থায় সে ছিল ওখানে দাঁড়ায়। তখন আমি বাসায় গেছি, যাওয়ার পরে যে দেখি রক্ত চারপাশে। তখন আমার ফুফু ছিল না ওখানে, না থাকার পর আমি বলছি কে হয়েছে, বাসায় কার কে হয়েছে, বলছে কি যে খালারে কে যেন কুপাইছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর গত মার্চে শ্যালিকা সেলিনা বেগমকে বিয়ে করেন ওবায়দুল্লাহ, কিন্তু এই বিয়ে কোনোভাবেই মেনে নেননি তার প্রথম স্ত্রীর জার্মান প্রবাসী ছেলে। স্বজনদের ধারণা, পারিবারিক এই কলহ থেকেই হত্যার ঘটনা ঘটতে পারে। সে ছেলে কয়েকবার হুমকি দিছে যে তারা দুনিয়াতে সরাই দিব, যে কোনো বিনিময়ে হোক। সে জার্মানিতে থাকে। এই বিয়ে নিয়েই, তারা মানে নাই বিয়ে। স্বামী ওবায়দুল্লাহও বলছেন ভাড়াটে কারো মাধ্যমে তার স্ত্রীকে খুন করা হয়েছে। এর আগেও নড়াইলে গ্রামের বাড়িতে তাদের হত্যার জন্য নানাভাবে হুমকি ধমকিও দিয়েছেন তার প্রবাসী ছেলে। এজন্য থানায় জিডিও করেছিলেন। আমার নিজের ছেলে, সে এইটাকে সেই চ্যালেঞ্জ করে নিছে, সেই করছিল। আমি এত লোকমুখী শোনা কথা কইছে, অন্য অন্য লোকের কাছে এই করছিল, সে কসম করছে যে আমি হত্যা করবই আমাদের 2 জনেরই। ভাড়াইটি যে সন্ত্রাসী দিয়ে এই কর্মকাণ্ডগুলো ঘটাইছে। খুনের ঘটনার পরপরই কামরাঙ্গীরচর থানায় নিহতের স্বামী ওবায়দুল্লাহ সহ আরও এক স্বজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ সময় ক্যামেরার সামনে পুলিশ কিছু বলতে রাজি না হলেও
তারা জানান শিগগিরই হত্যার রহস্য বেরিয়ে আসবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জান্নাতুল জেরিন ও মোহসিনুজ্জামান প্রতীক নিজেদের পরিচয় দিতেন স্বামী স্ত্রী হিসেবে। সবুজবাগে ফ্ল্যাট ভাড়া নিয়ে ভারতে নারী পাচার করতেন। তরুণীদের মালয়েশিয়ায় চাকরি ও আয়েশি জীবনের কথা বলে পাঠাতেন ভারতে, পরে বিক্রি করে দিতেন মুম্বাইয়ের পতিতালয়ে। এভাবে গত 5 বছরে অর্ধশতাধিক তরুণীকে পাচার করেছে চক্রটি। এ পর্যন্ত তাদের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। জেরিন ও প্রতীক দুজনেই শ্রমিক হিসেবে দুবাই যান 2014 সালে। সেখানেই পরিচয়ের পর প্রেম, পরে মালয়েশিয়া, দুবাই ও ভারতে নারী পাচারকারীদের সঙ্গে সখ্য করেন। পরিকল্পনা করেন ভারতে নারী পাচারের। দেশে ফিরে বিয়ে না করলেও স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন সবুজবাগের নয়াবাগে। এখানেই তৈরি করেন একটি সংঘবদ্ধ চক্র। তবে পাচারের জন্য তরুণী সংগ্রহ করতেন নিজেরাই। মালয়েশিয়ায় পড়ালেখা ও চাকরির প্রলোভনে রাজি হলে চেতনানাশকে অজ্ঞান করে যশোরে নিয়ে যেতেন তাদের গাড়ি চালক শাহিন। রাখা হতো চক্রের আরেক সদস্য রফিকুলের বাড়িতে। আর সীমান্তে পৌঁছে দিতেন বিপ্লব। নৌকায় সীমান্ত পার করে দিতেন আক্তার। আন্টি, আমরা তো সবাই মানুষকে লেখাপড়া করছি, আপনি ইচ্ছা করলে আপনাদের ফ্ল্যাট গুছিয়ে পড়ে মানুষেরা যেতে পারেন লেখাপড়ার জন্য। ওর সাথে ট্রেনিতে বসছিলাম, ও আমার হাতে লবণের কি যেন একটা বিষে ধরা, সেটা ধরছি পরে অচেতন হয়ে গেছিলাম। আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, নৌকাতে ধরে রাখছে, এরকম পাচার করে। 2019 সালে সবুজবাগের ভাড়া বাসার মালিকের মেয়েকে পাচারের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে বিষয়টি। প্রতীক ও জেরিন সহ 9 জনকে গ্রেপ্তারের পর উন্মোচিত হয় পুরো ঘটনা। প্রক্রিয়াটার মধ্যে একটা বড় সংঘবদ্ধ চক্র, যারা এখান থেকে কিছু মানুষ সংগ্রহ করবে, জড়ো করে নিয়ে আসা এবং এই সঙ্গে যে লট ধরে যে তাদেরকে আবার ওই পারে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু এত ভূমিকাটা ছিল। তো সবাই আর সহযোগী হিসাবে এই অপরাধী। সিআইডি জানাচ্ছে 5 বছর ধরে নানা কৌশলে তরুণীদের ভারতে পাচার করছিল চক্রটি। পরে 1 থেকে 1.5 লাখ টাকায় বিক্রি করে দেয়া হতো মুম্বাইয়ের পতিতালয়ে। নিয়ে যাওয়ার প্রক্রিয়াটার মধ্যে যে শুরুটা, আমাদের প্রাথমিক তথ্য যা আসছে তাতে 4-5 বছরে কম না, এবং এইখান থেকে তাদের সূত্রপাত ছিল। এবং আমরা এর আগেও বলেছি যেটা যে সংখ্যায় হয়তো বা এই একটা চক্রই 25 থেকে 30 জনের উপরে তাদের হয়তো হাত দিয়ে চলে গেছে। এ ধরনের চক্রের হাত থেকে বাঁচতে কারো বিদেশ পাঠানোর প্রলোভনে পা দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে 6টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ডাকাত দলের 4 সদস্যকে আটক করেছে বিজিবি। সকালে টেকনাফের নীলা থেকে তাদের আটক করা হয়। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, কোনাপাড়ার উলুসামারি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল একটি দল। খবর পেয়ে বিজিবি টহল দল সেখানে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের বেশ কিছু সদস্য পালিয়ে যায়। পরে 4 জনকে আটক করা হয়। বাড়ি তল্লাশি করে 6টি 1 নলা বন্দুক, 10 রাউন্ড তাজা কার্তুজ, 9 রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করে বিজিবি। উত্তরে বেশিরভাগ নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে দুর্ভোগ কাটেনি নিম্নাঞ্চলের মানুষের। নাটোরের সিংড়ায় ও নলডাঙ্গায় এখনও তলিয়ে বেশ কিছু বসতঘর ও প্রায় 3000 হেক্টর ফসলি জমি। গাইবান্ধায় করতোয়া, ঘাঘট ও ব্রহ্মপুত্রের পানি কমেছে। 4 উপজেলার 1.5 লাখ মানুষ এখনও পানিবন্দী। তলিয়ে আছে 14,000 হেক্টর কৃষি জমি। রাজশাহীর বাগমারায় একটি পৌরসভা সহ 11টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় 1,200,000 মানুষ। ডুবে গেছে আবাদি ফসল, ধসে পড়েছে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি। নওগাঁর আত্রাই, রানীনগর ও মান্দা উপজেলার শতাধিক গ্রামের লাখখানেক মানুষ পানিবন্দী। কুড়িগ্রামে ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রে পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় 1.5 শতাধিক চরের অন্তত 20,000 মানুষ এখনও পানিবন্দী। সিরাজগঞ্জের চৌহালি, শাহজাদপুর ও কাজীপুর উপজেলায় দেখা দিয়েছে ভাঙন। এই বাঁধ ভেঙে এখানে আমরা পানি বন্দি অবস্থায় অবস্থান করতেছি। এখানে হাজার হাজার মানুষের বাড়িঘর প্লাবিত হয়েছে। রবিবার থেকে আমার ঘরে পানি ঢুকেছে। আমি মানুষের বাড়ি রান্না বাড়া করে খাচ্ছি। হাঁস মুরগি 2 দিনে দেখানে ছিলাম, এখানে ডুবে গেছে। পুকুর পুষ্কনি, পান বরজ,
খেতান জমি ধান টান এগুলো সব ডুবে টাবে একবারে শেষ হয়ে গেছে পানির নিচে। রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ৮ দিন পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সূচনা ও শিশু রিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোর 6:30টার দিকে নবগঙ্গা এলাকায় পদ্মার পাড় থেকে মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ। রাজশাহী নৌ পুলিশের ওসি মেহেদি মাসুদ জানান, 25শে সেপ্টেম্বর বিকেলে পদ্মা নদীতে 13 যাত্রী নিয়ে ডুবে যায় একটি ছোট নৌকা। ওই দিন 11 জন জীবিত উদ্ধার হলেও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী সাদিয়া ইসলাম সূচনা ও তার চাচাতো ভাই রিমন নিখোঁজ ছিলেন। 3 দিন অভিযানের পর 27শে সেপ্টেম্বর উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। সকালে মরদেহ দুটি ভেসে উঠলে তা উদ্ধার করে পুলিশ। নদী দূষণ রোধে আইনে পরিবেশ অধিদপ্তরকে সব ধরনের ক্ষমতা দেওয়া থাকলেও লোকবলের অভাবে তা কার্যকর করতে পারছে না বলে দাবি প্রতিষ্ঠানটির। এদিকে দূষণ রোধে সব শিল্প কারখানাকে ইটিপি ব্যবহার করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা। একই সঙ্গে জাতীয় নদী রক্ষা কমিশন শক্তিশালী হলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব বলেও মত তাদের। তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি ব্যবহার না করায় প্রতিদিন শিল্প কারখানার 60,000 কিউবিক মিটার বিষাক্ত বর্জ্য সরাসরি পড়ছে ঢাকার নদীগুলোতে। পরিবেশ অধিদপ্তর বলছে 7,000-এরও বেশি শিল্প প্রতিষ্ঠান সরাসরি জড়িত এই দূষণে। বেসরকারি সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের হিসাবে ঢাকা ও আশপাশের 750 পয়েন্ট দিয়ে ওয়াসা এবং সিটি কর্পোরেশনগুলোর বর্জ্য ফেলা হয় নদীতে। তবে এর দায় নিতে রাজি নয় কোনো প্রতিষ্ঠানই। এক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরকেই ব্যবস্থা নেয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। পরিবেশ অধিদপ্তরের একটি ভূমিকা নিতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে শিল্প প্রতিষ্ঠানগুলোকে, ওয়াসার মতন প্রতিষ্ঠানকে যারা নদীকে দূষিত করছে তাদেরকে নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নেয়নি। এটি এখন সময়ের দাবি। নদী দূষণ রোধে কার্যক্রম চলছে জানিয়ে পরিবেশ অধিদপ্তর বলছে, লোকবলের অভাবে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠান, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যদি নদী দূষণের সাথে জড়িত হয় এবং পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে তদন্তে প্রমাণিত হয়, তাহলে আমরা পরিবেশ আইনে এখানে ব্যবস্থা নিব। আর জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলছেন, যেসব প্রতিষ্ঠানকে দূষণ রোধের দায়িত্ব দেয়া হয়েছে তাদের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। আবদুল্লাপুর, তারপরে টঙ্গী ব্রিজ, এদিক থেকে দিয়াবাড়ি, তারপর দ্বিগুণ খাল, রামচন্দ্রপুর, এই যেগুলো এসছে খাল, এই খালগুলো দেখেছি যে কীরকম বর্জ্য নির্দয়ভাবে আমরা সেখানটায় ফেলছি। নদী দূষণের বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কারখানাগুলোতে ইটিপি স্থাপন করে একই পানির পুনর্ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে শিল্প মালিকদের প্রণোদনা দেওয়ারও তাগিদ দিচ্ছেন তারা। ইন্ডাস্ট্রিগুলিকে রেগুলেট করতে হবে, জোনিং করতে হবে। এখন অপরিকল্পিত শিল্পায়ন যদি নিয়ন্ত্রণে আনতে হয়, দরকার হলে ক্লাস্টার ইটিপি চালু করতে হবে। আমরা যদি একটা সামগ্রিক নীতিমালা তৈরি না করি এবং আমরা যদি আমাদের পলিউশন লোডটাকে নিয়ে ফিউচারের প্রজেকশনটা করতে না পারি এখন থেকেই, তাহলে আমরা সবসময় ওই পলিউশনের পেছনে দৌড়াবো, কখনো সামনে থেকে পলিউশনটাকে কন্ট্রোল করতে পারবো না। নদী রক্ষা কমিশন শক্তিশালী হলেই সব নদী প্রাণ ফিরে পাবে বলেও মত তাদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পটুয়াখালীতে খালে অপরিকল্পিত বাঁধ সরিয়ে স্বাভাবিক প্রবাহ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এতে কমবে শহরের জলাবদ্ধতাও। পুরনো সেতু সরিয়ে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন সেতু তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে প্রকল্পের আওতায়। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় পটুয়াখালী শহরের অলিগলিতে। বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ থাকে না শহরবাসীর। এর কারণ হিসেবে দায়ী করা হয় ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং অপরিকল্পিতভাবে খালে বাঁধ দেয়াকেই। গত কয়েক দশকে অপরিকল্পিত বাঁধ, স্লুইস গেট, সরু কালভার্ট নির্মাণের কারণে যৌবন হারিয়েছে পটুয়াখালীর বেশিরভাগ খাল। এখন ভোগ করতে হচ্ছে এর কুফল। তাই খালগুলো পুনরুদ্ধার করে স্বাভাবিক প্রবাহ ফেরাতে অপরিকল্পিত বাঁধ সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানিয়েছে, শহরের মহিলা আনসার ক্যাম্প থেকে মাতবর বাড়ি পর্যন্ত বন্ধ খালের 2টি পয়েন্টে বাঁধ সরিয়ে দৃষ্টিনন্দন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। হাতির ঝিলের আদলে 2টি সেতু করার পরিকল্পনা রয়েছে বহালগাছিয়া খালে। এছাড়াও শহরের আশপাশের বিভিন্ন স্থানে বাঁধ, ঝুঁকিপূর্ণ সেতু অপসারণ করে 9টি আধুনিক মানের সেতু নির্মাণ হচ্ছে। মুখ্য এবং মূল
উদ্দেশ্যই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই ধরনের কাজ চাচ্ছেন এবং এই ধরনের দৃষ্টিনন্দন করার জন্য তা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। অপরিকল্পিত বাঁধ অপসারণ হলে খালগুলোতে আবারও স্বাভাবিক প্রবাহ ফিরবে বলে আশা জনপ্রতিনিধিদের। এছাড়া দৃষ্টিনন্দন সেতুর কারণে তৈরি হবে বিনোদন কেন্দ্র। তাতে আমাদের শহরের অনেক গুরুত্ব বাড়বে এবং শহর সুন্দর দেখাবে এবং মানুষ যে আসলে একটা প্রজ্জ্বল ভাব, মানুষ যে একটা বেড়াতে যাওয়ার জায়গা, এই ব্রিজগুলোকে কেন্দ্র করে সেভাবে গড়ে উঠবে। এই ব্রিজগুলো হলে পটুয়াখালীর উন্নয়নের একটি রোল মডেল তৈরি হবে এবং একটি সৌন্দর্য বর্ধিত জেলা হিসেবে পরিচিত হবে। প্রকল্পের আওতাধীন সেতুগুলোর কাজ 2021 সালের জুনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে এলজিইডি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার বহু বছর পেরিয়ে গেলেও এখনও ঢাকার অনেক রাস্তাই কাঁচা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। তাদের অভিযোগ, বারবার আশ্বাস দিলেও সড়ক উন্নয়নে নেই কোনো অগ্রগতি। সিটি কর্পোরেশন বলছে টেন্ডারের মাধ্যমে দ্রুত সব কাঁচা রাস্তা পাকা করা হবে। দেখে মনে হতে পারে মফস্বলের কোনো রাস্তা এটি, কিন্তু না, এটি রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরের 17 বি সড়ক। 3 বছর আগে ঢাকা উত্তর সিটির অন্তর্ভুক্ত হলেও এখনও পাকা হয়নি সড়কটি। উত্তর ঢাকার এই সড়কে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা, ফলে অল্প বৃষ্টিতেই কাদা, কখনো বা হাঁটু পানি। নেই সড়ক বাতিও, সন্ধ্যার পর নেমে আসে ভুতুরে পরিবেশ, জমে মাদকের আড্ডা। সিটি কর্পোরেশন থেকে বারবার আশ্বাস মিললেও প্রায় নাগরিক সুবিধা বঞ্চিত বাসিন্দারা। স্ট্রিট লাইট না থাকার ফলে যেটা হয়েছে সেটা হলো সন্ধ্যার পরে, মানে 5টার পর থেকে এই জায়গাটা এক শ্রেণীর মাদক সেবীদের আস্তানা হয়ে যায়। নাগরিক যে সুবিধা আমাদের পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। হোল্ডিং ট্যাক্স দেওয়া হচ্ছে, গভর্নমেন্টের সমস্ত ট্যাক্স পরিশোধ করা হচ্ছে, কিন্তু সরকার কেন এই দৃষ্টিটা দিচ্ছে না? ড্রেনেজ ব্যবস্থা নাই, আমাদেরকে স্ব-উদ্যোগে পাইপ দিয়ে আমরা ওই মেন রাস্তায় সোনারগাঁও জনপদে নিয়ে ফেলতে হয় ড্রেনেজ ব্যবস্থাপনার যা কিছু আছে। শুধু উত্তরার 12 নম্বর সেক্টরই নয়, কাঁচা রাস্তার দেখা মিলল মিরপুরের পল্লবী ও তেজগাঁও এলাকায়ও। উত্তর ঢাকার মেয়রের আশ্বাস, শিগগিরই সব কাঁচা রাস্তা পাকা করা হবে। আমাদের টেন্ডারে কিন্তু হয়ে যাচ্ছে। আমার প্ল্যান হচ্ছে যে কোনো রাস্তায় আমরা কাঁচা রাখবো না, পর্যায়ক্রমে কিন্তু ঠিক করে ফেলতে হবে। একদিকে পাশ হয়ে গিয়েছে, এখন সিস্টেম মতোই কিন্তু আমরা কাজটা শুরু করতে যাচ্ছি। করোনার কারণে আটকে ঢাকা সিটির অনেক রাস্তার উন্নয়ন কাজ, তবে নাগরিক দুর্ভোগের কথা ভেবে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরুর অপেক্ষায় সিটি কর্পোরেশন। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধারণ ক্ষমতার অতিরিক্ত বালু বোঝাই ট্রাক চলাচলের কারণে হুমকির মুখে পড়েছে নেত্রকোনা দুর্গাপুর শ্যামগঞ্জের আঞ্চলিক মহাসড়ক। ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও বন্ধ হচ্ছে না ভারী ট্রাক চলাচল। 35 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক রক্ষায় ভারী যানবাহন নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নেত্রকোনার পর্যটন এলাকা দুর্গাপুরে যাওয়ার একমাত্র রাস্তা শ্যামগঞ্জ দুর্গাপুর আঞ্চলিক মহাসড়ক। আবার এই সড়ক দিয়ে সোমেশ্বরী নদীর বালুমহল থেকে বালু বোঝাই করে শত শত ট্রাক দেশের বিভিন্ন গন্তব্যে যায়। ধারণ ক্ষমতার অতিরিক্ত ভেজা বালু বোঝাই ট্রাকের কারণে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দের। ট্রাক থেকে ভেজা বালু ও পানি পড়ে নষ্ট হচ্ছে রাস্তার পিচ। 316 কোটি টাকা ব্যয়ে রাস্তার উন্নয়ন কাজ 1.5 বছর আগে শেষ হলেও বালুমহলের ইজারাদারদের দৌরাত্বে সড়কটির অবস্থা নাজুক। বৃষ্টি হলে যেরকম কাদা জমে থাকে, এই আপনার বালু পানি নিচে পড়ে এরকম সারা রাস্তায় কাদা জমে থাকে। যে হারে রাস্তায় বালি দিয়ে পানি দিয়ে পড়ে রাস্তাটা হিউজ পরিমাণে ক্ষতি হইতেছে এবং দ্রুত পিচগুলো উঠে যেতেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অতিরিক্ত ওজনবাহী ট্রাক চলাচল নিয়ন্ত্রণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পুলিশ বাহিনীকে সাথে নিয়ে আমরা বিভিন্ন ধরনের ড্রাইভ দিয়েছি, মোবাইল ফটো করেছি এবং তাদেরকে ধরেছি। ভিজা বালি পরিবহন আসলে 100% এখন পর্যন্ত আমরা রোধ করতে পারিনি, বাট কিছুটা কন্ট্রোলে এসেছে। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করে সমস্যা সমাধানে দীর্ঘস্থায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। অতিরিক্ত বালু বহনকারী ট্রাক কন্টিনিউয়াস চলাচলের কারণে এই সড়কের স্থায়িত্বটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়ে এখন করণীয় বলতে আমাদের ওভারলোডটা কন্ট্রোল করতে হবে। বালু বোঝাই ট্রাক চলাচলে অনিয়মের জন্য প্রায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীর তীরে সুতিয়াখালীতে 50 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হয়েছে। আগামী মাসেই শুরু হবে পরীক্ষামূলক সৌর বিদ্যুৎ উৎপাদন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও 50 মেগাওয়াট বিদ্যুৎ। বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে ময়মনসিংহে গৌরীপুরের সুতিয়াখালীতে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প। প্রায় 800 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে এইচডিএফসি সিন পাওয়ার লিমিটেড। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের অবকাঠামো নির্মাণ, সোলার প্লেট বসানো, ট্রান্সমিশন টাওয়ার নির্মাণ, 5 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল ও 1 কিলোমিটার ওভারহেড সঞ্চালন লাইন স্থাপন সহ প্রায় সব ধরনের কাজ। চলছে ইকুইপমেন্ট টেস্টিং ও কমিশনিং এর কাজ। এইচডিএফসি সিন পাওয়ার করতে 50 মেগাওয়াট সোলার প্ল্যান্ট কাজ যাবতীয় কাজ সমাপ্তির পথে। এখন শুধু ইকুইপমেন্ট টেস্টিং এবং কমিশনিং করে আমরা সোলার পাওয়ার প্ল্যান্টটা চালু হবে। করোনা পরিস্থিতির কারণে প্রকল্পে নিয়োজিত চীনা প্রকৌশলীরা নববর্ষের ছুটিতে দেশে গিয়ে আটকা পড়েন। সে কারণেই প্রায় 6 মাস দেরিতে শেষ হয়েছে প্রকল্পের কাজ। ফিজিক্যাল ওয়ার্ক যেটা সম্পন্নের মাধ্যমে আমরা সিওডি ডেট নির্ধারণ করে সেদিন থেকে এটা চালু করব। 2018 সালের নভেম্বরে 174 একর জমির উপর নির্মিত অত্যাধুনিক প্রযুক্তির এই সৌর বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জুলাই আগস্টের পর সেপ্টেম্বরেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত মাসে মোট রেমিট্যান্স এসেছে $215 কোটি 10 লাখ, যা গত বছরের একই সময়ের তুলনায় 45% বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বিশেষজ্ঞরা মনে করেন হুন্ডি কমে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা আসায় বেড়েছে রেমিট্যান্স। দেশে চলমান করোনা সংকটেও প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত। গত মাসে রেমিটেন্স এসেছে $215 কোটি 10 লাখ, একক মাস হিসেবে যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে রেমিটেন্স এসেছে $671 কোটি 31 লাখ, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 50% বেশি। রেমিটেন্সের প্রবাহ বাড়ার কারণে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভও ছাড়িয়েছে $39 বিলিয়ন। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতেও বেড়েছে তারল্য প্রবাহ। আমাদের ব্যাংকিং খাতের তারল্যের সরবরাহ বাড়াবে এবং সেটা বেশ একটা সন্তোষজনক পর্যায়ে নিয়ে এসেছে এটার কারণে। দ্বিতীয়ত আমরা দেখছি যে আমাদের রিজার্ভ লেভেল যেটা বাড়ছে সেটা আরও বাড়তে থাকবে। রিজার্ভ বাড়ার দুটো কারণ, একটা হচ্ছে রেমিটেন্সের প্রবাহ, আর একটা হচ্ছে ইম্পোর্টের কম হওয়ার কারণে। অর্থনীতিবিদেরা বলছেন প্রবাসীদের পাঠানো টাকার বিপরীতে 2% প্রণোদনা রেমিটেন্স প্রবাহ বাড়ার অন্যতম কারণ। পাশাপাশি দীর্ঘদিন বিমান চলাচল বন্ধের কারণে হুন্ডি কমে যাওয়ায় বেড়েছে ব্যাংক চ্যানেলে বৈধ রেমিটেন্স প্রবাহ। আমরা খুবই খুশি যে এই রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে, যেটা গত বছরের এই একই সময়ের তুলনায় প্রায় 50% বেশি। এই ধারা যেন অব্যাহত থাকে তার জন্য যেন আমরা সর্বাত্মক চেষ্টা করি। এর আগে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল গত জুলাইয়ে, যার পরিমাণ ছিল $259 কোটি 95 লাখ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে মৃত্যু হয়েছে 5,500-এর বেশি মানুষের। এ পর্যন্ত প্রাণহানি 10,32,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় নতুন 3,16,000-এর বেশি সংক্রমণ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3 কোটি 48 লাখের বেশি। বিশ্বজুড়ে এ পর্যন্ত সুস্থ হয়েছে প্রায় 2 কোটি 59 লাখ। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় প্রাণ গেছে 864 জন মানুষের। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা ছাড়ালো 2,13,000। একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে 51,000। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট সংক্রমিতের সংখ্যা 75 লাখ ছাড়িয়েছে। ব্রাজিলে শুক্রবার প্রাণহানি হয়েছে 664 জনের। নতুন 33,000-এর বেশি রোগী নিয়ে দেশটির আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 48 লাখের বেশি। মেক্সিকোতে নতুন করে প্রাণ গেছে 414 জনের। ভাইরাস মিলেছে 4,500-এর বেশি মানুষের দেহে। এছাড়াও আর্জেন্টিনায় 311, কলম্বিয়ায় 201 জনের প্রাণ গেছে। ইউরোপে 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমিত ও মৃত্যু হয়েছে রাশিয়াতে।
নতুন করে সংক্রমিত হয়েছে 9,000-এর বেশি মানুষ, প্রাণ গেছে 186 জনের। এছাড়াও তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষার জন্য ভেনেজুয়েলায় পৌঁছেছে রাশিয়ার ভ্যাকসিনের প্রথম চালান। দ্বিতীয় ধাপে সংক্রমণ রুখতে রাজধানী মাদ্রিদ সহ আশেপাশের আরও 9টি শহরে আংশিক লকডাউন জারি করেছে স্পেন, যার আওতায় রয়েছে দেশটির 30 লাখের বেশি মানুষ। এছাড়াও হোটেল, বার ও ট্রেনে যাতায়াতেও আরোপ করা হয়েছে নতুন বিধিনিষেধ। স্পেনে নতুন করে প্রাণ গেছে 113 জনের, নতুন রোগী পাওয়া গেছে 3,500-এর বেশি। ফ্রান্সে দ্বিতীয় ধাপের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সপ্তাহ থেকে আবারও রাজধানী প্যারিস জুড়ে লকডাউন জারি করার শঙ্কা প্রকাশ করেছে ফরাসি সরকার। যুক্তরাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকে এ পর্যন্ত শুধু নিউক্যাসলের একটি বিশ্ববিদ্যালয়ে 700 শিক্ষার্থী ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে তুরস্ক সরকারের বিরুদ্ধে দেশটির করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রকৃত তথ্য গোপন করার অভিযোগ আনা হচ্ছে। সিরিয়ায় 6 মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আবারও খুলে দেওয়া হচ্ছে দামাস্কের আন্তর্জাতিক বিমানবন্দর। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হোটেল সোনারগাঁওয়ে শুরু হয়ে গেছে বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ। 139 জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন প্রতিনিধিরা। দুপুর 2টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তিনবারের সভাপতি কাজী সালাউদ্দিনের প্রতিপক্ষ বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক। শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে যাওয়ার কথা বললেও শেষ মুহূর্তে মত বদলেছেন বাদল রায়। তার এই সিদ্ধান্তে জমে উঠেছে সভাপতি পদের লড়াই। এছাড়া একজন সিনিয়র সহ সভাপতি, 4 সহ সভাপতি ও 15 সদস্য পদসহ নির্বাচনে লড়ছেন মোট 47 প্রার্থী। ইতিমধ্যেই হয়ে গেছে বার্ষিক সাধারণ সভা, যাতে গৃহীত হয়েছে গত বছরের 8টি প্রতিবেদন। সভায় অনুপস্থিত ছিলেন 4 জন কাউন্সিলর। আমার অপোনেন্টের একটা নির্বাচনের কৌশল হতে পারে, সেটাই মনে করি। কোনো প্রভাব আমার বিপক্ষে যারা আছে, আমার মানে উনিও বলছেন যে উনি সেরাউদ্দিনের তার মানে কার পক্ষে হতে পারে? এদিকে হলে তো ডেফিনেটলি এটা যেহেতু বারবার উল্টো করার কথা বলছে এবং তারপর আবার দাঁড়াচ্ছে, তার মানে এটা তো নির্বাচনে একটা অপকৌশল। এটা একটা মানে ভোটের আনন্দের একটা জমজমাট পরিবেশ আমি মনে করি, এবং ভোটটা এরকমই হওয়া উচিত। এই সুন্দর পরিবেশে ভোট হবে, এটাই স্বাভাবিক। হোটেল সোনারগাঁওয়ে চলছে বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ। এই মুহূর্তে সেখানে রয়েছেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান, যাচ্ছি তার কাছে। রাকিবুল, ভোট গ্রহণ তো দুপুর 2টা থেকে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, তো বাফুফে নির্বাচনের সার্বিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? এবং শেষ মুহূর্তে বাদল রায় নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন, তো এখন সমীকরণ কেমন দেখাচ্ছে? আসলে আপনাকে সমীকরণ বলার আগে একটু বাদল রায়ের এই যে নাটকীয় একটা অবস্থান পরিবর্তন, এবং এটা কিন্তু এই প্রথম পরিবর্তন না, বেশ কয়েকদিন ধরে, মানে যখন থেকে তিনি সভাপতি পদে তার নমিনেশন পেপার জমা দিলেন, তারপরে সেটা উইথড্র করলেন, তারপরে নিজে আবার জানালেন যে না, তিনি এই নির্বাচনে থাকছেন না, এবং নির্বাচনের আজকে যে দিন 3রা অক্টোবর, তার ঠিক আগের রাতে তিনি যখন আবার নাটকীয়ভাবে বললেন যে তিনি ইলেকশনে আছেন, এবং ইভেন একটা প্যানেলও ঘোষণা তার মতো করে তিনি একটা প্যানেলের কথা বললেন। তো সব কিছু মিলিয়ে আসলে বাদল রায়ের এই যে বারবার অবস্থান পরিবর্তন, এটি আসলে একটা নাটকীয়তার জন্ম দিয়েছে। এবং এ বিষয়ে কাউন্সিলরদের যদি কথা বলি, তারা আসলে বিষয়টাকে মানে খুব যে গুরুত্ব দিচ্ছেন, এবং বাদল রায়কে কিন্তু আজকে দেখাও যায়নি, মানে এখন পর্যন্ত দেখা যায়নি। শোনা যাচ্ছে তিনি দুপুরের পরে, মানে যে কোনো সময় তিনি আসবেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে। আর এর বাইরে আপনি যদি পরিবেশের কথা বলেন, সকাল থেকে একটা উৎসবমুখর পরিবেশ আছে, যদিও এটা করোনাকালের পরিবেশ হিসাবে হয়তো সবাই একটু অবাক হবেন যে মানে অনেক মানুষের ভিড় খুব স্বাভাবিকভাবে। আমি সেই দৃশ্যগুলো আপনাদের একটু দেখাতে চাই। আপনি যদি দেখেন এখানে, যে এখানে কিন্তু কাউন্সিলর যে 139 জন, তার মধ্যে 136 জন উপস্থিত আছেন, তাদের পদচারণা সহ আরও যে মানে যারা এই নির্বাচনের সঙ্গে জড়িত, তারা অনেকেই এখানে উপস্থিত আছেন, এবং সব মিলে একটা উৎসবমুখর পরিবেশ। আর সকালে যে এজিএমটা হয়েছে, সেই এজিএমে আসলে যেরকমটা মনে হয়েছিল, আপনি যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই নির্বাচনের অতীতটা ফলো করেন, তাহলে দেখবেন যে অনেক প্রশ্ন ছিল, দুই পক্ষ অনেক আগেই ভাগ হয়ে গেছে, তারা একে অপরের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু এজিএমে কিন্তু সেরকম খুব যে উত্তাপ ছড়িয়েছে তা কিন্তু নয়। একটা বিষয় হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্থিক কিছু অনিয়ম নিয়ে অনেক দিন ধরেই প্রশ্ন আছে, সেই বিষয়গুলো কেন জানি না হঠাৎ করে মানে খুব যে সেটা নিয়ে উচ্চবাচ্য হয়েছে এমন কিন্তু নয়, এবং তারা ভবিষ্যতে যাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সতর্ক থাকে সেই কথাটাই বলা হয়েছে এজিএমে, এবং এজিএম শান্তিপূর্ণ হয়েছে সব মিলে। কেবল তারপরও তো 4 জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন এই মিটিংয়ে, তো তারা অনুপস্থিতির কি কোনো কারণ জানিয়েছেন?
এখনো পর্যন্ত সেরকমভাবে, কারণ মানে তরফদার রুহুল আমিন তিনি বিদেশে আছেন এরকম একটা কথা আছে, তাকে সেভাবে আসলে মার্ক করা যায়নি। এর বাইরে একজন কাউন্সিলর কারাগারে আছেন, তো এরকম কিছু কারণ আছে। এর বাইরে মূলত যে 139 জন ভোটার, তার মধ্যে কিন্তু একটা বড় অংশই উপস্থিত, এবং একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে 2টো থেকে 6টা পর্যন্ত ভোট হবে। 139 জন, তার মধ্যে উপস্থিত 134-35। তো এখানে এই কয়জনের ভোট নেওয়ার জন্য 4 ঘন্টা, এটা আসলে ভবিষ্যতে আমার মনে হয় ভেবে দেখার মতো বিষয়, কারণ সবাই এখানে উপস্থিত, এত সময়টা লাগার কথা না। ফলে এই যে ভোটার তালিকা, সে মানে ভোটার তালিকা অনুযায়ী এতটা সময় আসলে বরাদ্দ ভবিষ্যতেও করা হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। আর সব মিলে পরিবেশটা এখন পর্যন্ত যেটা আছে, কাউন্সিলররা তারা বলছেন যে দুপক্ষে ভাগ হলেও তার বাইরে বাদলরা ইস্যু সবকিছু মিলে তারা যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, এরকম একটা কথাই তারা বলছেন। এবং ভোটের আগে তাদের মোটিভ বোঝাটা আসলে খুব মুশকিল, কারণ প্রতিবারই কিন্তু অনেক ধরনের কথা থাকে, শেষ পর্যন্ত ফলাফলে একটা চমক দেখা যায়। ফলে এবার কি চমক আছে আমরা আসলে সেটার অপেক্ষায় আছি। বাফুফে নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে হারের হ্যাটট্রিক করল ধোনির চেন্নাই সুপার কিংস। শুক্রবার 165 রানের টার্গেট তাড়া করতে নেমে 5 উইকেটে 157 করে থামে চেন্নাই। শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের, 0 রানে ফেরেন জনি বেয়ারস্টো। দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধের চেষ্টা ডেভিড ওয়ার্নার আর মনীষ পান্ডের, 28 রান করেন ওয়ার্নার। শেষ দিকে প্রিয়াম গার্গের 51 ও অভিষেক শর্মার 31 রানে লড়াইয়ের পুঁজি পায় হায়দরাবাদ। জবাবে শুরু থেকেই প্রতিরোধ গড়তে পারেনি চেন্নাই সুপার কিংস। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ধোনি শিশুরা। ওয়াটসন 1, রায়ু 8 আর কেদার যাদব ফেরেন 3 রানে। দলের অন্যতম ভরসা পাবদীপ প্লেসির ব্যাটে আসে মাত্র 22 রান। 5-এ নামে 47 রানে অপরাজিত থাকলেও বড় শট খেলতে ব্যর্থ হন MS ধোনি। এদিকে আইপিএলে আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে লড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শুরু বিকেল 4টায়। রাতের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। মাত্র কদিন আগেও আইপিএলের রেকর্ড রান তাড়া করা জয় উপহার দিয়েছে শারজা। সেই ছোট গ্রাউন্ডেই রাতে কলকাতা দিল্লির লড়াই। দু দলের ব্যাটিং সামর্থ্যের কারণে প্রত্যাশা আরেকটি হাই স্কোরিং ম্যাচের। পরিবর্তন আসতে পারে দিল্লি একাদশে, ফিরছেন অশ্বিন। স্পিনার কুলদীপের পরিবর্তে একজন ব্যাটসম্যান খেলাতে পারে KKR। এছাড়া 3 ম্যাচে 2টি করে জয় রাজস্থান বেঙ্গালুরুর। গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান একাদশে আসতে পারে পরিবর্তন। উথাপ্পা আর পরাগের পরিবর্তে দলে ঢুকতে পারেন মানান ও শশাঙ্ক। চোট সমস্যায় এই ম্যাচেও ক্রিস মরিসকে পাবে না বেঙ্গালুরু। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হচ্ছে চেলসি ও ক্রিস্টাল প্যালেস। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শুরু বিকেল 5:30টায়। আরেক ম্যাচে লিডস ইউনাইটেডের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। ম্যাচ শুরু রাত 10:30টায়। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে টানা 6ষ্ঠ জয়ের লক্ষ্য দ্য ব্লুজের। উইনিং কম্বিনেশন ভাঙতে চান না কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। চোট সামলে স্কোয়াডে ফিরেছেন পুলিশিচ, তবে এই ম্যাচে থাকছেন সাইডলাইনে। এদিকে লিডসের বিপক্ষে চোটের কারণে অনিশ্চিত আগুয়েরো, জেসুস আর রামোস। পেপ গার্দিওলার ভরসা ছন্দে থাকা রাহিম স্টার্লিং। এই ম্যাচে মাঠে নামতে পারেন নতুন যোগ দেয়া রুবেন দিয়াজ। ম্যান সিটি ও লিডস দু দলের সবশেষ দেখা হয় 2013 সালের FA কাপে। সে ম্যাচে জয় পেয়েছিল সিটিজেনরা। এদিকে ফ্রেঞ্চ লিগ 1-এ দাপুটে জয় পেয়েছে পিএসজি। অ্যাঞ্জার্সকে উড়িয়ে দিয়েছে 6-1 গোলে। নতুন মৌসুমে এই নিয়ে টানা 4র্থ জয় পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক পিএসজি গোল পায় ম্যাচে 7 মিনিটেই। গোল করেন ডিফেন্ডার ফ্লোরেন্জি। 36 মিনিটে নেইমারের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতি থেকে ফিরে স্কোরলাইন 3-0 করেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এরপর গোল করেছেন ড্র্যাক্সলার, ইদ্রিসা গেই। ম্যাচের শেষ গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। পুরো ম্যাচে কোণঠাসা হয়ে থাকা অ্যাঞ্জার্স গোল শোধ করতে পেরেছে মাত্র একটি। 6 ম্যাচে 4 জয় ও 2 হারে 12 পয়েন্ট নিয়ে দুয়ে আছে টমাস টুখেলের দল। এদিকে ফ্রেঞ্চ ওপেনের 3য় রাউন্ডে বড় জয় পেয়েছেন রাফায়েল নাদাল। ইটালির ট্রাভাগ্লিয়াকে হারিয়েছেন সরাসরি সেটে। পুরো ম্যাচে মাত্র 5টি গেম খুঁয়েছেন রাফা। স্প্যানিশ তারকার জয় 6-1, 6-4, 6-0 গেমে। ফ্রেঞ্চ ওপেনের 13তম শিরোপার লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে চলেছেন নাদাল। 4র্থ রাউন্ডে যুক্তরাষ্ট্রের সেবাস্তিয়ান কোর্ডার সঙ্গে লড়বেন ক্লে। চট্টগ্রাম চিড়িয়াখানায় সম্প্রতি জন্ম হওয়া সাম্বার হরিণ শাবককে দেখতে ভিড় বেড়েছে দর্শনার্থীর। দেশে বিলুপ্ত প্রায় এই জাতের হরিণের মাত্র 5টি সদস্য আছে এই চিড়িয়াখানায়। 2007 সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয় 2টি সাম্বার হরিণ। এর মাঝে পরিবারে আসে আরও 2 সদস্য। মঙ্গলবার যোগ হয় আরেকটি মেয়ে শাবক।
শিকারীদের দৌরাত্মে দেশে বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ। তাই নতুন অতিথিকে দেখতে ভিড় চিড়িয়াখানায়। একটা অন্যরকম অনুভূতি, অভূতপূর্ব একটা অনুভূতি, যেরকম আমরা চিন্তাই করা যায় না, যেখানে কোনো বাংলাদেশে কোনোখানে নাই এরকম সাম্বার হরিণ, সেটা আমাদের চট্টগ্রামে আছে। এখানে এসে যে সবকিছু দেখা, বিভিন্ন পশু পাখি, সাম্বারটা দেখে আমার খুবই ভালো লাগছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, সাম্বার হরিণের সংখ্যা বাড়ানো ও তাদের সুস্থ রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে। কেয়ারটেকার আছে, এছাড়া আমাদের প্রতিদিন যে রেগুলার অবজারভেশন, ফিজিক্যাল অবজারভেশন, এর মাধ্যমে আমরা কেয়ার নেই। এরপরেও যদি কোনো সমস্যা হয় আমরা উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বা পরবর্তীতে এটা মেডিকেল বোর্ডের মাধ্যমে এটা আমরা সেবা দিয়ে থাকি। গেল কয়েক মাসে চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম হয়েছে একটি বাঘ, 3টি চিত্রা ও একটি মায়া হরিণ এবং 4টি ময়ূর সহ বেশ কিছু পশু পাখি। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।